নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের শুরু হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ আর প্রথম চ্যাপ্টারের নাম সম্বন্ধ। টোটাল 3টে ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করব, যেখানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ক্লাসে উচ্চ মাধ্যমিকের থাকা এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। আর নাম্বার 2, দ্বিতীয় যে আরেকটা ক্লাস দেব আমরা, তৃতীয় ক্লাস, সেই ক্লাসে এসএনদের বইয়ে থাকা বা এই চ্যাপ্টারের মধ্যে থাকা যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসে, সমস্ত অঙ্কগুলোকে কভার করব। ওকে, এই 3টে ক্লাস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তারপর আমি তোমাদের বাকি যে ক্লাসগুলো সময়ের রেসপেক্টে দেব, এবিটিএ বা ডব্লিউবিটিএ বা বিগত সালের প্রশ্ন থেকে আসা সেই কোশ্চেনগুলো, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের দেব। কিন্তু আমাদের 3টে ক্লাসের মধ্যেই কিন্তু এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হবে। ওকে, তো প্রত্যেকে চ্যাপ্টারের নাম লিখো সম্বন্ধ। প্রত্যেকে চ্যাপ্টারের নাম লিখো সম্বন্ধ বা রিলেশন। দেখো, চ্যাপ্টারটা যখন শুরু করব, আমাদের প্রথম কাজ চ্যাপ্টার সম্পর্কে একটু জানা, তাই না? দেখো, প্রথমে বলি, এই যে সম্বন্ধ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাদের গণিতের কোন পার্টের অন্তর্গত, গণিতের কোন শাখার অন্তর্গত? এটা কি কলনবিদ্যার পার্ট? এটা কি বীজগণিতের পার্ট? এটা কি ত্রিকোণমিতির পার্ট? কিসের পার্ট এটা? তো মাথায় রাখবে, এই সম্বন্ধ, এই পার্টটা না এতটা গুরুত্বপূর্ণ, তুমি কলনবিদ্যাতেও এর প্রয়োগ দেখতে পাবে, আবার বীজগণিতেও এর প্রয়োগ দেখতে পাবে। ওই কারণে কলনবিদ্যা, বীজগণিত এরকম শাখা না লিখে তোমাদের বইয়ে যে শাখাটা উল্লেখ করেছে আমি সেই শাখাটাই বলছি। লিখবে তোমরা, এটা গণিতের যে শাখার অন্তর্গত, সেই শাখাটা হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ। সম্বন্ধ ও চিত্রণ, ক্লিয়ার? এই শাখার অন্তর্গত হচ্ছে এই চ্যাপ্টার। ওকে স্যার, এই চ্যাপ্টারটা ডব্লিউবিসি এইচএসসির আন্ডারে কোন ইউনিটের অন্তর্গত, কোন ইউনিটে আছে? তো তোমাদের বলবো, এটা দেখতে পাবে তোমরা ইউনিট 1-এ, ক্লিয়ার? ফার্স্ট ইউনিটেই তোমরা দেখতে পাবে এই চ্যাপ্টারটাকে। আচ্ছা, ফার্স্ট ইউনিটে এটা কত নাম্বার চ্যাপ্টার? 1 নাম্বার, না 2 নাম্বার, না 3 নাম্বার, না 4 নাম্বার, না 5 নাম্বার? কত নম্বর চ্যাপ্টার? তো এটা হচ্ছে চ্যাপ্টার 1, ফার্স্ট চ্যাপ্টার। ওকে, তাহলে এর পরিচয় দিয়ে দিলাম, বইয়ে এর পরিচয়টা কি। তাহলে কি বলতে চাইলাম প্রথম টপিকে, যে এই যে সম্বন্ধ, এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটা তুমি কলনবিদ্যাতেও দেখতে পাবে। যখন তোমরা পরবর্তীকালে রিয়াল অ্যানালাইসিস বলে একটা পার্ট আছে, যখন সেখানে এন্টার করবে না, তখন সেট, সম্বন্ধ, চিত্র না জানলে তুমি এগোতেই পারবে না। তাই এই পার্টটা কলনবিদ্যারও একটা পার্ট। নাম্বার 2, যখন তুমি বীজগণিত পার্টে ঢুকবে, তখনও তুমি এর অনেক প্রয়োগ দেখতে পাবে। তাই একে বীজগণিতেও পড়তে হয়। মানে ভাবো, গ্র্যাজুয়েশনে কিন্তু স্টুডেন্টস দুইভাবে পড়ে। কীভাবে পড়ে? একটা পড়ে অ্যালজাব্রার দিক থেকে পড়ে, আবার এই চ্যাপ্টারকেই আবার পড়ে ক্যালকুলাসের দিক থেকে। ওই জন্য কলনবিদ্যা এবং অ্যালজাবরা দুটোরই কিন্তু এটা পার্ট। তাই আমি দুটো পার্ট উল্লেখ না করে একভাবে বললাম কি, সম্বন্ধ ও চিত্রণ এরই একটা পার্ট হচ্ছে কি, এরই একটা চ্যাপ্টার হচ্ছে কি সম্বন্ধ। তোমাদের ডব্লিউবিসি এইচএসসির আন্ডারে, ডব্লিউবিসি এইচএসই ওর আন্ডারে এই চ্যাপ্টারটাকে ইউনিট 1-এ স্থান দিয়েছে। ইউনিট 1-এ বেশ কতগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে এই সম্বন্ধ চ্যাপ্টার। ওকে, তাহলে একটা পার্ট উল্লেখ করে দিলাম। নেক্সট, স্যার আপনি যখন কোনো একটা চ্যাপ্টার করাবেন,
যদি চ্যাপ্টারে 1 নাম্বার থাকে তোরা কি আর মনোযোগ বসবে? চ্যাপ্টারের মধ্যে একটা গাম্ভীর্য থাকবে, অনেক মার্ক থাকবে, তবে না ইন্টারেস্টটা পাবো। তো একটু বলুন না, এই চ্যাপ্টারটা পড়লে আমি কত নাম্বার পাবো? ক্লিয়ার? তার মানে এবার তোমাদের বলা প্রয়োজন নম্বর বিভাজন, তাই হেডিং দেবে নম্বর বিভাজন। নম্বর বিভাজন। দেখো এবার নম্বর বিভাজনে আমরা কেমন করে ভাগ করছি ব্যাপারটাকে। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে যে কোশ্চেন, সেই কোশ্চেনে যে প্যাটার্ন, ওখানে 4 টাইপের কিন্তু কোশ্চেন হয়। একটা হচ্ছে এমসিকিউ, নাম্বার 2 কি 2 মার্কসের জন্য, নাম্বার 3 4 মার্কসের জন্য, নাম্বার 4 5 মার্কসের জন্য। কি বললাম আবার মন দিয়ে শোনো। একটা হচ্ছে এমসিকিউ এর জন্য, একটা হচ্ছে মার্কস 2 এর জন্য, আরেকটা হচ্ছে মার্কস 4 এর জন্য, আরেকটা হচ্ছে মার্কস 5 এর জন্য। তো মাথায় রাখবে এমসিকিউ থেকে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক, মার্কস 2 এর জন্য একটা অঙ্ক, মার্কস 4 এর জন্য একটা অঙ্ক, কিন্তু 5 মার্কের জন্য কিন্তু কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে হয় না। এটা হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি বসবে, দেখবে যখন অঙ্ক পরীক্ষা দিন আসবে, কোশ্চেন পার্ট উল্টালে তুমি এই 5 নম্বরে কোনো কোশ্চেন দেখতে পাবে না। কিন্তু সিলেবাস বলে দিয়েছে যে ভাই এমসিকিউ মার্কস 2 মার্কস 4-এ কিন্তু একটা করে অঙ্ক পড়তে পারে। ক্লিয়ার? তাহলে বলতে পারবে সর্বোচ্চ কতগুলো অঙ্ক পড়তে পারে? সর্বোচ্চ 3টা অঙ্ক পড়তে পারে। আর সর্বোচ্চ নাম্বার কত? 7, 4, 5, 6 আর 1 7, এ অবধি ওকে। এবার নম্বর বিভাজন তো দেখে নিলে, এখন মনে প্রশ্ন জাগতে পারে, স্যার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব তখন এরকম হবে না তো, একটার পর একটা পেজ উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে, কোশ্চেন খুঁজে পাচ্ছি না। তাই এবার আমাদের জানা প্রয়োজন যে কোশ্চেন যে স্ট্রাকচার, প্রশ্নের যে গঠন, সেই গঠনে কোন জায়গায় এই চ্যাপ্টারটাকে খুঁজে পাবো। ক্লিয়ার? কোশ্চেন স্ট্রাকচারে কোন জায়গায় আমরা এই চ্যাপ্টারটাকে খুঁজে পাবো। তাই এবার তোমরা হেডিং দেবে প্রশ্নের গঠন। হেডিং দেবে প্রশ্নের গঠন। প্রশ্নের গঠন বা প্রশ্নপত্রের গঠন কীরকম দেখো, যখনই তুমি এইচএসের কোশ্চেন হাতে পাবে, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন যখন হাতে পাবে, তখন তুমি দেখতে পাবে টোটাল, আমি 70 মার্কের জন্য বলছি, 70 নম্বরের জন্য বলছি। 10 মার্ক তো এমসিকিউ, তাই এমসিকিউটা বাদ দিলাম, তো মার্কস 2, মার্কস 4 আর মার্কস 5। টোটাল এই 3 টাইপের আমি প্রশ্ন তুলে নিচ্ছি, মার্কস 2, 4 আর 5। তো কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন হবে? যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি অঙ্ক পরীক্ষার দিন যাবে আর কোশ্চেনটাকে উল্টে উল্টে দেখবে, 6-7 পেজের কোশ্চেন, ওই 6-7 পেজের কোশ্চেনের যে স্ট্রাকচারটা, গঠনটা কেমন হবে দেখো। উচ্চ মাধ্যমিকের এরকম হয়, একের এ, বি, সি এ টোটাল 3টা অঙ্ক দেয়, 1, 2, 3, ডি, ই। একই রকম 2-এর এ, বি এ টোটাল 2টো অঙ্ক করতে দেয়, 1, 2, সি এ 3টে অঙ্ক দেয়, 1, 2, 3, ডি, ই, এফ। একই রকম 3-এর এ, বি এ টোটাল 2টো অঙ্ক করতে দেয়, আর সি। মানে ভাবো এই হচ্ছে তোমাদের প্রশ্নের মডেল, কোশ্চেনের স্ট্রাকচার। শুধু এই জায়গাগুলোতে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন তোলা থাকবে। তার মানে ভেবে নাও উচ্চ মাধ্যমিকে তোমাকে টোটাল কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, টোটাল 20টা প্রশ্নের উত্তর করে আসতে হবে 70 নম্বরের জন্য। 20টা প্রশ্ন, ওকে। আর এই 20টা প্রশ্নের মধ্যে দেখো এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের ঠিকানা কোথায়? তুমি যেহেতু ইউনিট 1, তো নাম শুনে বোঝা যাচ্ছে
ইউনিট 1, তাই তুমি একদম প্রথম যে প্রশ্নটা 1-এর এ প্রথম প্রশ্নটা, 2-এর এ এই প্রথম প্রশ্নটাই কিন্তু পাবে। দেখো 5 মার্কের জন্য কোনো প্রশ্ন পড়ে না, ওই কারণে 5 মার্কে কিন্তু থাকবে না 3-এর এতে। তার মানে কি 1-এর এ আর 2-এর এতে তোমরা এই চ্যাপ্টারের প্রশ্ন খুঁজে পাবে। ওকে, তাহলে তোমাদের প্রশ্নের গঠন, কোশ্চেন স্ট্রাকচার, আর এই চ্যাপ্টার তোমাদের ওই কোশ্চেন স্ট্রাকচারে কোথায় থাকবে একদম পরিষ্কার করে উল্লেখ করে দিলাম। বলো এ অবধি একদম ওকে কিনা? কারো কোনো কোশ্চেন নেই তো এ অবধি? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে পরিকল্পনা। নেক্সট হচ্ছে পরিকল্পনা। তো আমি পাশে বলে দিচ্ছি পরিকল্পনা। তো পরিকল্পনা বলার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে স্যার ধরুন আপনি এই চ্যাপ্টারটা পড়ালেন, কিন্তু এমন তো হতে পারে চ্যাপ্টারটা একটু টাফ লাগলো কিংবা সহজ লাগলো, কিন্তু অঙ্কগুলো অনেক বড় বড়। তাই এই চ্যাপ্টারের সঙ্গে কি এমন কিছু আছে যে অন্য কোনো চ্যাপ্টার অর হিসাবে থাকতে পারে, এরকম কিছু? তো মাথায় রাখবে এই চ্যাপ্টারের সঙ্গে যে চ্যাপ্টার অর হিসাবে থাকে অথবা হিসাবে থাকে, যে চ্যাপ্টার অথবা হিসাবে থাকে কোন চ্যাপ্টারের সাথে? সম্বন্ধ চ্যাপ্টারের সাথে। আমি ফার্স্ট দিচ্ছি সম্বন্ধ চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা সম্বন্ধ, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে চিত্রণ, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কি দ্বিপদ প্রক্রিয়া, দ্বিপদ প্রক্রিয়া, আর চতুর্থ চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক ইনভার্স, ত্রিকোণমিতিক ইনভার্স। মাথায় রাখবে তোমাদের ইউনিট 1-এ না, ইউনিট 1-এ এই 4টে চ্যাপ্টার আছে, ইউনিট 1-এ এই 4টে চ্যাপ্টার আছে। আর মাথায় রাখবে এই যে 1-এর এ এই প্রশ্নটার জন্য এই 4 জন মারপিট করে। ক্লিয়ার? এই 4 জন মারপিট করে, থাকবে মাত্র 2টো প্রশ্ন, বলবে যে কোনো একটি করো। 1-এর এতে টোটাল 2টো কোশ্চেন থাকবে আর বলবে যে কোনো একটি করো। ক্লিয়ার? তার মানে কি ওই স্থানটার জন্য মারপিট করবে কারা কারা? এই 4টে চ্যাপ্টার মারপিট করবে। তাই এই চ্যাপ্টারের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবলে আমরা কি দেখতে পাই? ওই চ্যাপ্টারের সঙ্গে কারা কম্পিটিশান আছে? 2 অথবা 3 অথবা কি 4, ওরা কিন্তু কম্পিটিশানে আছে। বলো এ অবধি ওকে? স্যার এবার আপনি একটু বলুন না পরিকল্পনা, পরিকল্পনা আপনি প্ল্যানটা বলুন। আপনি তো বললেন কোন কোন চ্যাপ্টার অর হিসাবে থাকতে পারে, এবার আপনি পরিকল্পনা বলুন যে এক্সাম হলে যখন বসবো আর মাত্র হাতে 3 ঘন্টা টাইম থাকবে, তো ওই 3 ঘন্টায় এই চ্যাপ্টারটাকে আমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখব? আমরা কি এই চ্যাপ্টার থেকে অঙ্কটা করে আসবো কি আসবো না, আর করে আসলেও কোন কোন অঙ্কগুলো করব? তো পরিকল্পনায় বলি, দেখো তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 70 নম্বরের দিক থেকে যদি ভাবি, তাহলে একদিকে লিখছি চ্যাপ্টার আর একদিকে লিখছি মার্কস। মার্কস কিন্তু দুরকম আমি ধরে নিচ্ছি, কারণ দেখো এখানে আমরা এমসিকিউটাকে ধরছি না, তাই 2 মার্কসের জন্য আর 4 মার্কসের জন্য, মার্কস 2 এর জন্য আর মার্কস 4 এর জন্য। চ্যাপ্টার কি কি আছে? 4টে, 1 2 3 4। তাই আমি চ্যাপ্টারের নাম না লিখে লিখছি কি 1 2 3 4, এই 4টা চ্যাপ্টার আমি নাম্বারিং করলাম। স্যার কোন চ্যাপ্টারের অঙ্ক আমরা এইখানে আর এইখানে করব? কোন চ্যাপ্টারের অঙ্ক? অ্যান্সার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, মানে ত্রিকোণমিতিক ইনভার্স। আমরা কিন্তু ত্রিকোণমিতিক ইনভার্স আমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কটাই কিন্তু 1-এর এতে করব। যদি বাই চান্স এখান থেকে কোশ্চেন টাফ হয়ে যায়, তখনই আমরা প্ল্যান বিতে এই চ্যাপ্টারটাকে নিয়ে আসব। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? স্যার এই চ্যাপ্টারটা কেন আপনি পরিকল্পনাতে আপনি করাচ্ছেন এই চ্যাপ্টার আর নাম করছেন ওই চ্যাপ্টারের, মানে ব্যাপারটা এরকম প্রেম করছেন সম্বন্ধকে আর বিয়ে করছেন ত্রিকোণমিতিক ইনভার্সকে, এরকম কেন স্যার? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলো না খুব সুন্দর হয়, কারণ
তোমাদের 11-এর ত্রিকোণমিতির পার্টটা না খুব সিম্পল পার্ট আছে, বলেছিলাম না মাত্র 3টা টেকনিকের। একটা হচ্ছে কি অ্যাম্বুলেন্স ফর্মুলা, পাওয়ারলেস ফর্মুলা, অ্যাঙ্গেললেস ফর্মুলা। এই 3টা টেকনিক দিয়ে যেমন ত্রিকোণমিতির অনেক অঙ্ক হয়, এই 3টা থট আর বেসিক কয়েকটা ইনফরমেশান জানলে গেলে ত্রিকোণমিতিক ইনভার্সের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়, বুঝতে পারলে? আর যেহেতু এই চ্যাপ্টার অঙ্ক সহজ হয়ে যায় তো ওই জন্য খুব ছোট্ট আর লজিক্যাল অঙ্ক হয়, ভাষা বেশি দিতে হয় না, আর ডিরেক্ট কমন পড়ে। ওই জন্য আমি তোমাদের এই চ্যাপ্টারটাকেই রাখি সলভের জন্য প্ল্যান এতে। যদি বাই চান্স কোনো ক্রমে ওখান থেকে টাফ অঙ্ক দিয়ে দেয় তখন বলি তুমি সম্বন্ধের অঙ্কটা করতে পারো। ওকে, ওই কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 3 ঘন্টা সময় পাবো, ওই 3 ঘন্টাতে 1-এর এ আর 2-এর এর জন্য ব্রেনে ফিট করে রাখবো, ভাই যাই হয়ে যাক তাই হয়ে যাক ত্রিকোণমিতিক ইনভার্স অঙ্কটা নামাবো। ওকে, তাহলে আমাদের প্ল্যান বলে দিলাম। আর প্ল্যান বলার জন্য এই চ্যাপ্টারের প্রতি আমাদের একটু মানে কি বলবো মনোবলটা ক্ষীণ হয়ে গেল না। উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা চ্যাপ্টার এমন স্ট্রং করে শিখতে হবে যেন যে কোনো অঙ্ক দিলে একদম করতে পারি। ক্লিয়ার? ওই কারণে এর উপর ভরসা নাও রাখতে পারি আমরা, কোশ্চেন টাফ করতে পারে তো তখন যেন ও আমাদের সাথী হয়। কিন্তু প্ল্যানটা বলে রাখলাম, আমরা এই চ্যাপ্টারের দিকে কিন্তু ঝুঁকবো। যাক, পরিকল্পনা বলে দিলাম। স্যার এবার বলুন না এই চ্যাপ্টারের সিলেবাসটা কি? এই চ্যাপ্টারের সিলেবাস কি সিলেবাস আছে এই চ্যাপ্টারের? দেখো, এই চ্যাপ্টারের সিলেবাস যদি বলি তাহলে আমাকে বলতে হবে ক্লাস 11-এর সিলেবাস আর ক্লাস 12-এর সিলেবাস। 11-এর সিলেবাসে কী ছিল? 11-এর সিলেবাসে মাত্র 4 থেকে 5টা কন্টেন্ট ছিল, 5টার মতন। কি 5টা? নাম্বার 1 সম্বন্ধ চ্যাপ্টারের কনসেপ্ট, ধারণা। ক্লিয়ার? সম্বন্ধ চ্যাপ্টারের যে ধারণা, সম্বন্ধের ধারণা, এটা ছিল। নাম্বার 2 মোট সম্বন্ধ সংখ্যা নির্ণয়। কি বললাম? মোট সম্বন্ধ সংখ্যা নির্ণয়, মোট সম্বন্ধ সংখ্যা নির্ণয়। ক্লিয়ার? এই টপিকটা ছিল। 3 নাম্বার ছিল যদি সম্বন্ধর নাম আর দিই তাহলে আর এর ক্ষেত্র কি হবে? ক্লিয়ার? আর এর নাম্বার 1 দিচ্ছি, আর এর ক্ষেত্র কি হবে, আর এর পাল্লা কি হবে, আর এর পাল্লা কি হবে। আর 3 নাম্বার আর ইনভার্স নির্ণয় করো। ক্লিয়ার? আর ইনভার্স নির্ণয় করো। তো এই 1 2 3 4 5 এই 5টা কন্টেন্ট ছিল 11-এর সিলেবাসে। স্যার 12-এর সিলেবাসে কি আছে? 12-এর সিলেবাসের মজাদার বিষয়, তোমাদের এই পার্টটি তো আছেই, ভাবিও না এই পার্টটা নেই সিলেবাসে, এই পার্টটি তো আছেই যা তোমাদের দ্বাদশ শ্রেণীর অঙ্কে বারবার কাজে লাগবে এবং এমসিকিউয়ে এখান থেকেই দেয়। তো এই পার্টটি তো আছেই, সঙ্গে সঙ্গে আছে কি বিশেষ ধরনের সম্বন্ধ। কি বললাম? এর সঙ্গে কি আছে? বিশেষ ধরনের সম্বন্ধ, বিশেষ প্রকারের সম্বন্ধ। ক্লিয়ার? স্যার বিশেষ প্রকারের সম্বন্ধ তার মানে নিশ্চয়ই এখানে অনেকগুলো সম্বন্ধ আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। তার মধ্যে অঙ্কের জন্য যে সম্বন্ধগুলো দরকার অঙ্ক করতে গিয়ে সেখানে 3টে সম্বন্ধ প্রয়োজন। কি কি? বিশেষের মধ্যে অনেকগুলো আছে কিন্তু 3টে আমাদের লাগবে। একটা হচ্ছে সসম সম্বন্ধ, আর একটা আছে প্রতিসম সম্বন্ধ, আর একটা আছে সংক্রমণ সম্বন্ধ। কি বললাম? সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ আর সংক্রমণ সম্বন্ধ। এই 3টে সম্বন্ধর উপর বেস করে আমাদের অঙ্ক আছে। যখনই বড় বড় অঙ্ক করবে দেখবে বিশেষ প্রকারের অনেকগুলো সম্বন্ধ আছে, শূন্য সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ, একক সম্বন্ধ, অনেক সম্বন্ধ আছে। কিন্তু যে 3টে প্রকার সম্বন্ধের উপর আমরা কাজ করব এই চ্যাপ্টারে সেটা কি? সসম, প্রতিসম আর সংক্রমণ সম্বন্ধ। ক্লিয়ার? আর এই 3টা সম্বন্ধকে আমরা একত্রে বলবো। 3টা সম্বন্ধ দেখা গেল কোনো একটা সম্বন্ধ
এই তিনটা শর্তকে মেনে চলছে। কোনো একটা সম্বন্ধ যখন করতে যাচ্ছি দেখছি ও সসমও হচ্ছে, প্রতিসমও হচ্ছে, আবার সংক্রমণও হচ্ছে, তখন ওই সম্বন্ধকে বলবো আরে বাটপার তুই তিনটায় সম্বন্ধ হচ্ছিস, চল তোকে অন্য একটা নাম দিই। কী নাম? সার্বিক কি বললাম, সমতুল্য সম্বন্ধ। তখন আমরা সেই সম্বন্ধের নাম দেবো কি, সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধ। ব্যাস, এই হচ্ছে আমাদের কিন্তু পুরো সম্বন্ধের সিলেবাস। ক্লিয়ার? দ্বাদশ শ্রেণীর জন্য। তাহলে একবার আমি লাস্ট বলে দিই কী বলতে চাইলাম। সম্বন্ধ বা রিলেশন এটা তোমাদের গণিতের কোন শাখার অন্তর্গত? যেহেতু এটা ক্যালকুলাসের দিক থেকেও আছে, আবার অ্যালজাব্রার দিক থেকেও আছে, আর এই চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম, ওই জন্য আমরা উল্লেখ করলাম না কলনবিদ্যা বীজগণিত, বরং উল্লেখ করলাম সম্বন্ধ ও চিত্রণ। এরই একটি চ্যাপ্টার হচ্ছে কি সম্বন্ধ। ডব্লিউবিসি এইচএসসি ডিরেক্টলি বলে দিয়েছে ইউনিট 1-এ তোর স্থান, আর এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার। ওকে, তোমাদের বললাম যে এই চ্যাপ্টার যে করব, তো সিলেবাসে এর জন্য কত নাম্বার ধার্য করা হয়েছে? সর্বোচ্চ নাম্বার। সিলেবাস বলে দিয়েছে ভাই যদি তুই পড়িস তোকে 7-এর বেশি তোকে দেবো না নাম্বার, কম থাক তাও ভালো, কিন্তু 7-এর থেকে ওভারটেক করে দিয়ে 8 নাম্বারে যাবি না। তার মানে এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ নাম্বার আমরা এটা ফিল করতে পারি, দেখতে পাই, সেটা 7 মার্ক। ক্লিয়ার? মানে এমসিকিউ একটা পড়বে, 2 মার্কের একটা আর 4 মার্কের একটা। স্যার এমন তো হতে পারে হয়তো 4 মার্কের পড়লো না, হ্যাঁ পড়লো না তো পড়লো না। স্যার 4 মার্কের পড়লো, 2 মার্কের পড়লো না, নাও পড়তে পারে, কিন্তু যদি দেয় তাহলে এর বাইরে আর 5 নাম্বারের জন্য পড়বে না। বুঝতে পারলে? তোমরা বলতে পারো স্যার মানলাম, কিন্তু কোশ্চেন স্ট্রাকচারে আমরা এই চ্যাপ্টারকে খুঁজবো কোথায়? মনে রাখবে সকালে ঘুম থেকে উঠে যার মুখটা দেখি আর বলি না কুসংস্কারের মন নিয়ে যাক দিনটা ভালো যাবে খারাপ যাবে, তো ঠিক একই রকমভাবে আমরা কুসংস্কারকে ছেড়ে এটা বলবো যে চ্যাপ্টারটাকে ওপেন করলেই যার মুখটা প্রথমে দেখতে পাবো সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের মুখ। কোথায়? 1-এর এতে আর 2-এর এতে। এবার আমি জানাতে চাইলাম স্যার এই চ্যাপ্টারটা করবো মানলাম, ওখানে কি স্যার একটাই অঙ্ক থাকবে নাকি ওখানে একাধিক অঙ্ক থাকবে? আমাকে করতে হবে যে কোনো একটা, থাকবে একাধিক অঙ্ক, আমাকে একটা অঙ্ক করতে বলবে। স্যার একাধিক অঙ্ক থাকলে তো সুবিধে, আমি অল্টারনেটিভ অন্য অঙ্ক পাবো, তো একটু বলে দিন না যে কোন কোন চ্যাপ্টার অর হিসাবে থাকবে। তো বলে দিলাম যে এই 4টে চ্যাপ্টারের মধ্যে মারপিট হবে, আর এই চ্যাপ্টারের মধ্যেই আমাদের কিন্তু ইউনিট 1-এ স্থান রয়েছে। স্যার প্ল্যানটা কি? আপনি তো যতগুলো অঙ্ক করেন না কেন, পুরো 12-এ কত দিন টাইম পাবো স্যার, কত হাজার হাজার অঙ্ক করবো স্যার, কিন্তু হাজার হাজার অঙ্কটার মধ্যে তো আমাকে পরীক্ষা হলে মাত্র 20টা অঙ্ক করতে হবে। তাই আপনি একটু বলে দিন 1000টা অঙ্ক করার সময় না বারবার ব্রেনে ফোকাস রাখবো 20টা অঙ্ক 20টা অঙ্ক 20টা অঙ্ক 20টা অঙ্ক 20টা অঙ্ক 20টা অঙ্ক, তাহলে প্ল্যানটা প্রথম থেকে ঠিক থাকবে। তো কোন অঙ্কগুলো আমরা বা কোন অঙ্ক করব এখানকার ক্ষেত্রে, তাই তোমাদের আমি বলে দিলাম চ্যাপ্টার মার্ক 2 মার্কস আর 4 মার্কসের জন্য। চ্যাপ্টার কি 1 2 3 4। আমরা কাকে কোন অঙ্কটা করব এখানে? ট্রিগোনোমেট্রিক ইনভার্সটাকে প্ল্যান এতে রাখবো। যদি বাই চান্স এই চ্যাপ্টার থেকে কোশ্চেন টাফ হয়, একটু ঘুরিয়ে কোশ্চেন দেয়, ক্যালকুলেশন অনেক বড় দেয় বা লেন্দি দিয়ে দেয়, তখন কিন্তু আমরা চলে যাব অন্যান্য অঙ্কে। অন্যান্য অঙ্কের মধ্যে সম্বন্ধে চ্যাপ্টারটা পড়ে গেল। স্যার সিলেবাস কি এর? ক্লাস 12-এ উঠে কি স্যাররা কেবলমাত্র ওই পার্টটাই করাই? হ্যাঁ, অনেক স্যাররা থাকেন তোমাদেরকে বলেই দেবে 11-এ এই পার্টটি করে নিয়েছো, এই পার্টটি আর বলা হবে না, ওই পার্টটি সিলেবাসে আছে। কিন্তু মাথায় রাখবে আমাদের কিন্তু সিলেবাসে, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে 11-এর কনসেপ্ট আছেই, পাশাপাশি কিন্তু আমাদের এক্সট্রা এটি আছে। 11-এর কী আছে? সম্বন্ধের কনসেপ্ট কি, সম্বন্ধের ধারণা কি, মোট সম্বন্ধ সংখ্যা কী করে বের করবে, যদি আর সম্বন্ধটাকে ধরে নাও আর নাম দিয়ে, তাহলে তার ক্ষেত্র কি হবে, পাল্লা কি হবে, আর ইনভার্স মানে বিপরীত সম্বন্ধ কী করে বের করবে, এই টপিকটি আছে 11-এ। আর 12-এ কি আছে? বিশেষ প্রকার সম্বন্ধ, এটাই পার্ট, বিশেষ প্রকার সম্বন্ধ। তবুও তোমাদের আরও একটু গভীরে গেলাম, কীরকম? বিশেষ প্রকার সম্বন্ধের মধ্যেও অনেক প্রকার আছে, কিন্তু অনেক প্রকারের মধ্যে মাত্র 3টের ওপরেই সমস্ত অঙ্ক নির্ভর করছে। 3টের ওপরে, যে 3টে দিয়েই দেখবে সমস্ত অঙ্ক পাবে বইতে। কি কি? সসম, প্রতিসম আর সংক্রমণ সম্বন্ধ। ক্লিয়ার? হতে পারে একটা অঙ্ক আছে ও হয়তো সসম হলো, প্রতিসম হলো না,
সংক্রমণ হলো না। কিংবা এমন হতে পারে কোনো একটা অঙ্ক করছো, ও সসমও হলো, প্রতিসমও হলো, সংক্রমণটা হলো না। কিন্তু কোনো অঙ্ক যদি এমন দেয় যে সসম হয়ে যাচ্ছে, প্রতিসম হয়ে যাচ্ছে, সংক্রমণ হয়েছে, তখন আমরা এক চান্সে ওকে বলবো কি, ভাই তুই হচ্ছিস সমতুল্য সম্বন্ধ। বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমাদের 11 আর 12-এর কনসেপ্ট। আমি তোমাদের স্টার্টিংয়েই এই চ্যাপ্টারটাকে বেছে নিলাম এই কারণেই, কারণ এই পার্টটা যখন বলবো তোমাদের এই চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে, আর যখন ওই পার্টটি বলবো মাত্র 3টা কন্টেন্ট দিয়ে ক্লাস 12 শেষ হয়ে যাবে। ওই জন্যই তোমাদের এই চ্যাপ্টারটাকে বেছে নিয়েছি। ব্যাস, আগে লিখে নাও চটপট। আচ্ছা, এবার দেখো প্রত্যেকে নেক্সট টপিক দেখো। সম্বন্ধ চ্যাপ্টারকে যদি কেউ বুঝতে চাও, সম্বন্ধ কি, এর অ্যাকচুয়াল কনসেপ্ট কি, ধারণা যদি কেউ বুঝতে চাও, তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেট তত্ত্ব, সেট থিওরি সম্পর্কে মিনিমাম কনসেপ্ট। মিনিমাম বলতে যেটা আমার লাগবে। সেট থিওরিতে অনেক বড় চ্যাপ্টার, অনেক জিনিস আছে এর মধ্যে, সব তো লাগবে না, তো যে অংশটুকুটা লাগবে আমি সেটা বলে দিচ্ছি। দেখো, সেট থিওরি যখন করছো তখন সেট থিওরিটা কি, এর ধারণা কি, এটা না বললে এই চ্যাপ্টারকে তো অপমান করা হবে। তাই ধারণা, আমরা ধারণাটা নেব। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমাদের সেট থিওরির থেকে যে টপিকটা সম্বন্ধতে কাজে লাগবে সেটা হচ্ছে শূন্য সেট, এই সম্পর্কে ধারণা লাগবে। নেক্সট যে সম্পর্কে ধারণা লাগবে সেটা হচ্ছে উপসেট, আর 4 নম্বরে লাগবে ক্রস সেট। আমাদের সম্বন্ধ চ্যাপ্টারের জন্য এই 3টার প্রয়োজন সবচেয়ে বেশি। ক্লিয়ার? আর যেহেতু চ্যাপ্টারের নাম, টপিকটার নাম কি সেট থিওরি, ওই কারণে সেট থিওরি সম্পর্কে না বললে অপমান করা হবে সেট থিওরিকে। ওই কারণে এই 4টা টপিক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি, যাতে সম্বন্ধ করার সময় তোমাদের মাইন্ড এটা না ভাবে যে মনে হয় টপিকটা আমরা জানতাম না, কিংবা আবছা আবছা জ্ঞান আছে, এরকম যেন না ফিল করে। দেখো, ধারণাতে বলি, যাকে আমরা একটা পরিভাষায় বলি সেট, তাকে কিন্তু আর একটা পরিভাষায় কি বলি, ফোল্ডার। ঠিক কিনা বলো? যাকে একটা পরিভাষায় সেট বলি তাকেই আর একটা পরিভাষায় বলি আমরা কি, ফোল্ডার। কারণ ফোল্ডারের যা কাজ সেটেরও তাই কাজ। ক্লিয়ার? ফোল্ডার আর সেট দুটো ইকুইভ্যালেন্ট। তাই তোমরা, সেট তো নতুন একটা শব্দ, কিন্তু ফোল্ডার তো তোমরা ইউজ করেছো, অ্যাপ্লিকেশন করেছো তোমরা ফোল্ডার। এই অনলাইন ক্লাসে ফোল্ডার এত তোমাদের কাজে লেগেছে, কল্পনা করা যাবে না। তাই ফোল্ডার, যাকে আমরা একটা ভাষায় ফোল্ডার বলছি, ওটাকে আর একটা পরিভাষায় কি বলছি, সেট। ওকে, আচ্ছা স্যার, সেটের মধ্যে কি থাকে আর ফোল্ডারের মধ্যে কি থাকে? তো ফোল্ডারের মধ্যে দেখো, ফোল্ডারের আইকনটা এরকম না, কম্পিউটারে দেখবে, অনেক ফোনে দেখবে যে আমরা কিন্তু ফোল্ডারের যে আইকন এরকম দেখতে পাই, আর সেটের যে আইকনটা এরকম দেখতে পাই। ফোল্ডারের উপরে ক্লিক করলেই যখন ফোল্ডারটা ওপেন হয়, ওর মধ্যে কি থাকে, ডকুমেন্টস। ঠিক কিনা? ফোল্ডারের উপরে ক্লিক করবে, দেখবে ওর মধ্যে ডকুমেন্টস থাকবে। ঠিক একই রকমভাবে সেটে ক্লিক করবে, সেটের মধ্যে কি থাকবে, ডকুমেন্টসের জায়গায় কি বলবো, ওটাকে এলিমেন্ট বা পদ থাকবে। দেখো, পদ আর ডকুমেন্টস কিন্তু একই জিনিস। দেখো, মেন কথা কি, সর্বশক্তিমান। ক্লিয়ার? সর্বশক্তিমান কিন্তু দুটো হয় না, একটাই হয়। এবার মুসলিমরা আল্লাহ আর হিন্দুরা ভগবান। ক্লিয়ার? ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? দেবতারাও ভগবানের পুজো করে। তার মানে কি, মেন কথা, সর্বশক্তিমান একটাই হয়, ওটা দুটো হয় না, 4টা হয় না, একটাই হয়। এবার ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ ওই তোমার মেন যে সর্বশক্তিমানেশ্বর তারই কিন্তু উপাসনা করে, তাকে কিন্তু মনে মনে ডাকে, ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডাকে, কিন্তু তাকেই ডাকে। ক্লিয়ার? মোস্ট পাওয়ারফুল এনার্জিকে। তো ঠিক একই রকমভাবে নাম ভিন্ন হতে পারে, কিন্তু ব্যাপারটা একই। সেটের মধ্যে থাকে কি, পদ বা এলিমেন্ট, আর ফোল্ডারের মধ্যে থাকে কি, ডকুমেন্টস। ওকে, যখন আমি আগে পড়াতাম তখন আমরা কি বলতাম, ফাইল। কভার ফাইলগুলো দেখেছো সবাই,
যেখানে তোমার ডকুমেন্টসগুলো রাখো বা অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়, যাকে একটা পরিভাষায় আমরা কি বলছি ফাইল, তাকেই আরেকটা ভাষায় বলছি কি সেট বা ফোল্ডার। ক্লিয়ার? ফাইল যখন ওপেন করব তার মধ্যে কি কাগজপত্রগুলো থাকবে, যেগুলো অফিসিয়াল কাগজপত্রগুলো। তো সেটে আর ফোল্ডারের মধ্যে কিছু কমন পার্ট, মানে কমন পার্ট তো দূরে আছে। তো যে পার্টটা আমি বলতে চাইছি, আচ্ছা বলো তো ফোল্ডার আমরা কেন ব্যবহার করি? একই জাতীয় তথ্যগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য, হ্যাঁ কি না? মানছো সবাই? একই জাতীয় তথ্যগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্যই ব্যবহার করি আমরা কি ফোল্ডার। ঠিক একই রকমভাবে সেটেরও একই কাজ, একই জাতীয় পদগুলোকে, একই জাতীয় উপাদানগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্যই ব্যবহার করা হয় কি সেট। স্যার আর কি কারণ আছে? দেখো ফোল্ডারে একই নামের দুটো জিনিসকে রাখা যায় না। যখন একই নামের দুটো জিনিস রাখতে যাবে তখন ফোল্ডার বলবে প্লিজ রিপ্লেস নেম বা চেঞ্জ নেম, নামটাকে চেঞ্জ করতে বলবে, ঠিক কিনা? তার মানে ফোল্ডারের মধ্যে একই নামের দুটো জিনিসকে যখন সেভ করতে যাবে সেভ নেবে না, একবারই সেভ নেবে। ঠিক একই রকম সেটের মধ্যে একই এলিমেন্টকে দুবার কিন্তু লিখতে পারবে না, একবারই কিন্তু নেবে। ক্লিয়ার? ব্যাপারটা আরও বলে দিই। দেখো ধরো নাও এটা ফোল্ডার আর এটা সেট। ওকে, যখন তুমি কোনো একটা গানের নাম এ দিলে, ক্লিয়ার? এ দিলে, বি দিলে, এ দিলে, যখন তুমি গানের নাম এ বি এ দিয়েছো না, যখন তুমি এ সেভ করছো পাটাপাট সেভ হয়ে গেল, বি সেভ করছো পাটাপাট বি সেভ হয়ে গেল, যখন আবার এ সেভ করছো তখন দেখবে আর সেভ হবে না। ফোল্ডার বলবে প্লিজ তুই তো একবার ইউজ করে ফেলেছিস নামটা, দ্বিতীয়বার আর নেবো না, তুই নামটা চেঞ্জ করে সি কর, ঠিক নিয়ে নেব। ওরকম সেটও একই রকম। সেটের ক্ষেত্রে উপাদানগুলো তুমি এ বি এ রাখলে, তাহলে আমরা কি করব? আমরা এটাকে লিখতে পারবো, আমরা বিটাকে লিখতে পারবো, কিন্তু যখন একে আবার লিখবে তখন বলবে সেট দেখ আমি তো ফোল্ডার, ওই কারণে ফোল্ডার যেহেতু এই তথ্যটা মানে না, একই উপাদান দুবার নেয় না, তাই আমিও তোকে দুবার লিখবো না, লিখে ফেলেছি খুঁজে দেখ। ওকে, তো এই ফোল্ডারের গুণ আছে, তাহলে দুটো গুণ মনে রাখবে। ফার্স্ট গুণ কি? আমরা ফোল্ডার বা সেট ব্যবহার করি একই জাতীয় পদ রাখার জন্য। আর 2 নম্বর কি? একটা ফোল্ডারে বা সেটে একই জিনিস দুবার কপি হয় না। ওকে, আচ্ছা আর লাগবে না কিছু। এবার আমাদের লাগবে শূন্য সেট সম্পর্কে জাস্ট সাময়িক ধারণা। শূন্য সেট মাথায় রাখবে, যেটা প্রত্যেকবার বলে আসি, শূন্য সেট, তাই না? অনেকে ভাবে কি যে সেটের মধ্যে একটা পদ শূন্য থাকে তাকে শূন্য সেট বলে, কিন্তু এই কনসেপ্ট ভুল। ক্লিয়ার? এই কনসেপ্ট, এই ধারণা কিন্তু ভুল ধারণা এটা। তাহলে অ্যাকচুয়াল ধারণাটা কি? তো শূন্য সেটকে আমরা কয়েকটা নামে জানতে পারি, যেমন হচ্ছে এমটি সেট। এমটি সেট, ক্লিয়ার? এমটি সেট মানে খালি সেট, তাই না? তোমরা এমটি ফোল্ডার তো অনেক নাম শুনেছো। এমটি ফোল্ডার মানে কি? একটা ফোল্ডার আছে, ভাবছো ওর মধ্যে কত কি আছে, ক্লিক করলে ফোল্ডারটা তো ওপেন হলো, দেখছো ওর মধ্যে কোনো ডকুমেন্টসই নেই, কিচ্ছু নাই, ফাঁকা ফোল্ডার। তো আমরা ফাঁকা যে ফোল্ডারটা, কিচ্ছু নাই ওর মধ্যে, সেটাকে বলি কি এমটি ফোল্ডার। ঠিক একই রকম এমটি সেট মানে কি? একটা সেট ছিল, ওই সেটের উপরে ক্লিক করলাম, দেখছি ওর মধ্যে একটাও এলিমেন্ট নাই, ফাঁকা সেট, কিচ্ছু নাই ওর মধ্যে, আমরা এই সেটটাকে বলি কি এমটি সেট। এই সেটটাকে অনেক নামে ডাকা হয়, যেমন নাম্বার 1 নাল সেট, NULL, নাল সেট। নাম্বার 2 কি? ভয়েড সেট। নাম্বার 3 কি? শূন্য সেট। নাম্বার 4 এমটি সেট। নাম্বার 5 ফাই সেট। ক্লিয়ার? এটাকে ফাই দিয়েও কিন্তু সূচিত করা হয়। তাহলে আমরা অনেকগুলো নাম জেনে ফেললাম। নেক্সট আমরা এবার জানবো আর একটা তথ্য, তোমরা যেটা শুনে অভ্যস্ত আছো, যে ভাই সবার ভাই, ভাই সবার ভাই। ক্লিয়ার? এখানে ভাই মানে কি? সাবসেট, উপসেট। কি উপসেট এটা পরে বলছি, তাই লিখে রাখো জাস্ট ভাই সবার ভাই। ভাই মানে হচ্ছে উপসেট।
আর 4 নাম্বার আমরা একটা উদাহরণ দেব। ক্লিয়ার? একটা উদাহরণ দিই। আমি একটা জেনারেল উদাহরণ দিচ্ছি, কীরকম দেখে নাও। ধরে নাও এক্স এমন যে এক্স হচ্ছে রিয়াল নাম্বার, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স বিলংস টু রিয়াল নাম্বার ও এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? মন দিয়ে দেখো ব্যাপারটা। এক্স এমন যে এক্সটা কি বাস্তব সংখ্যা, আর ওই এক্সটা আমি এই সমীকরণকে সলভ করে পাবো। বুঝতে পারলে? এবার তুমি যখন লিখতে যাচ্ছ, দেখি তো কী হবে। একদম স্বপ্ন দেখছো, ওহো আমি এই পদগুলো পেয়েছি। তো এক কাজ করি, প্রথমে আমরা এই সমীকরণটাকে সমাধান করি। বলো তো সমাধানগুলো কি পাচ্ছি? এক্স স্কোয়ার সমান কত? -1। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কি পাচ্ছি? প্লাস মাইনাস রুটের মধ্যে কত? -1। আচ্ছা, রুটের মধ্যে যেহেতু -1 পেয়েছি, তাই আমরা কি বলতে পারি ওকে? প্লাস মাইনাস কি আয়োটা, তাই না? প্লাস মাইনাস আয়োটা। এবার তুমি স্বপ্ন দেখছো, কি স্বপ্ন দেখছো? এই যে এক্সের মান, সেই এক্সের মান কিন্তু এখানে জমা হচ্ছে, তাই না? এক্সের মান এখানে জমা হচ্ছে, একটা প্লাস আই আর একটা মাইনাস আই জমা হচ্ছে। এই তুমি স্বপ্ন দেখছো, কিন্তু এই স্বপ্নের যে বাঁধ ভেঙে দিল কে? আর একটা কনসেপ্ট। ও বলছে থাম, তুই রাস্তা থামিয়ে দিল। থাম, দাঁড়া, তুই ওখানে বসলে হয়ে গেল নাকি? স্বপ্নের মধ্যে আমি আসছি, দাঁড়া, থামিয়ে দিল। বলছি দেখ, এখানে কেবলমাত্র এক্সের রিয়াল মানকে অ্যালাউ করবো, বাস্তব মানকে। তোরা কি বাস্তব মান? ও বলছে না। ও ঝগড়া করছে, না এক্সের মান বসাতে বলেছে, আমি বসবই। আর ও বলছে নো প্রবলেম, কিন্তু আমি রিয়াল মান ছাড়া আমি কমপ্লেক্স মানকে অ্যালাউ করব না। এবার ওরা মাঝখানে কেস কাছারি লড়ছে নিজেদের মধ্যে, আর এই ভ্যাকেন্সিটা খালিই থেকে যাচ্ছে, ওটা কেউ ফিল আপ করতে পারছে না, বেচারা ফাঁকাই থেকে গেল সেটটা। ওদের যেদিন সমস্যার সমাধান হবে সেদিন কি বলতো মানটা বুঝতে পারবে। তোমরা জানো এই সমস্যার সমাধান জীবনেও হবে না, ওই কারণে এই সেটটা খালিই থেকে গেল। ক্লিয়ার? ওই কারণে আমরা এটাকে বলছি কি শূন্য সেট বা ফাই সেট। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা নাই তো? গুড। তাহলে প্রথমে দিলাম কি সেটের ধারণা, যাকে একটা পরিভাষায় সেট বলি, তাকে আরেকটা পরিভাষায় ফোল্ডার বলি। উদাহরণ রেসপেক্টে যদি কেউ বলো স্যার একটু বলুন না, এক্সাম্পল বলতে পারে এরকম। ধরো এ সেট হচ্ছে কি? এ সেট হচ্ছে 1, 2, 3। আর বি সেট আরেকটা ধরো সেট দিলাম, সেই সেটটা কি ধরে নাও 4, 5, তাই না? এভাবে লেখা হয়। সেটের মধ্যে কি থাকে? পদ থাকে, এলিমেন্ট থাকে, ফোল্ডারের মধ্যে ডকুমেন্টস থাকে। এই ছিল ধারণা। শূন্য সেট কি? শূন্য সেটের কনসেপ্ট দিয়ে দিলাম। এবার তোমাদের মনে হতে পারে স্যার ঠিক আছে, এবার আপনি উপসেট সম্পর্কে আইডিয়া দিয়ে দিন। উপসেটটা কি? তো দেখো, উপসেট নিয়ে আমি জাস্ট 2-1টাই তথ্য বলবো, আর খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে উপসেটের ধারণা। ফার্স্ট কি? উপসেটের ধারণা। নেক্সট, উপসেট আমরা কীভাবে কালেক্ট করতে পারি, ওকে। আর 3 নম্বরে মোট উপসেট সংখ্যা কটা পাওয়া যায় একটা সেট থেকে। তো দেখো, প্রথমে উপসেটের ধারণা, উপসেটের কনসেপ্ট আগে নিয়ে নাও। কি উপসেট? দেখো, আমি যদি একটা বাস্তব উদাহরণ রেসপেক্টে, দেখো হয় না যদিও, পারলাম না আঁকতে, কি আঁকলাম? ইন্ডিয়ার ম্যাপ আঁকলাম, ধরে নাও। ক্লিয়ার? যদিও হলো না ভালো মতন, তবু ধরে নাও এটা ইন্ডিয়ার ম্যাপ। তো এটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা কি? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই না? তো আমরা কি বলতে পারি? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি ইন্ডিয়ার একটা পার্ট, ঠিক কিনা? আমরা কি বলছি? ওয়েস্ট বেঙ্গল, স্যার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার একটি পার্ট, যাকে আমরা পার্ট বলছি
অংশ বলছি ওটাকেই আরেকটা ভাষা কি বলা হয়, উপসেট। ক্লিয়ার? যেমন কি বলছি আমরা, ওয়েস্ট বেঙ্গলটা কি পুরোটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে আছে না, ওই কারণে আমরা ওয়েস্ট বেঙ্গলকে কি বলছি, ইন্ডিয়ার একটি পার্ট। ঠিক একই রকমভাবে দেখো, আমি যদি এরকম ভাবনাটাকে ভাবি, ধরে নাও তিনটা সেট নিচ্ছি। একটা সেট হচ্ছে কি, ধরে নাও একটা সেট হচ্ছে এ সেট হচ্ছে কি 1 2 3 4, 1 2 3 4। আরেকটা সেট কি বি, ধরে নাও এই সেটটা কি, এই সেট হচ্ছে 1 2। আরেকটা সেট নিচ্ছি সি, এই সেটটা কি, এই সেটটা হচ্ছে ধরে নাও 1 2 5। তিনটা সেট নিলাম। এবার প্রত্যেকে লক্ষ্য করো, যদি এই তিনটা সেট নিই না, তাহলে ছবি কি দাঁড়াচ্ছে। আমি প্রথমে এ আর বি এর জন্য ছবিটা আঁকি, তারপরে এ আর সি এর জন্য ছবিটাকে আঁকবো। দেখো এটা হচ্ছে এ এর ছবি, এর ছবিতে কে কে আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আর বি এর, এটা এর জন্য, আর বি এ কি আছে, 1 আছে আর 2 আছে, এটা হচ্ছে বি। তো তোমরা বলো ইন্ডিয়ার মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল ঢুকে আছে না, বি সেটটা পুরোপুরি এর মধ্যে ঢুকে আছে। তো ওই কারণে আমরা কি বলছি এখানে, আমরা বলছি বি হচ্ছে ছোট তাই লেস দেন, আর এ হচ্ছে বড় তাই গ্রেটার দেন। কিন্তু সেটের ভাষায় আমরা ছোটকে এই চিহ্ন দিয়ে সুবিধা করি। ক্লিয়ার? বি ইজ দ্য সাবসেট অফ এ, বি ছোট এ বড়। একই রকমভাবে দেখো, আমি যদি এবার এ সেট আর সি সেট নিই, ধরে নাও এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে এ সেট। আর সি সেট কোনটা, 1 2 5, 1 2 5, 5 তো এর মধ্যে নেই, তাই আমাকে বাইরে বেরোতে হলো, 1 2 5, এটা সি সেট। এখন দেখো এই সি সেটটা কি পুরোপুরি এর মধ্যে ঢুকে আছে, নেই ঢুকে। ওই কারণে আমরা কি বলবো, আমরা বলবো সি সেটটা না এ সেটের সাবসেট নয়। ক্লিয়ার? ব্যাস এই হচ্ছে এর ধারণা। আশা করছি তোমরা কনসেপ্টটা বুঝতে পারলে কি বলতে চাইলাম। এই অবধি ওকে? এবার আমরা দেখতে চাই, স্যার বাহ দারুণভাবে বললেন যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার একটা পার্ট, ওই কারণে আমরা বুঝতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গলটা সাবসেট কার, আয়ের। আপনি তিনটা সেটের উদাহরণ দিয়ে আপনি চিত্র ভেন ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কে কার সাবসেট। এবার আপনি এটা তো বলুন, ধরুন আমাকে একটা সেট দিয়েছে এ ইকুয়াল 1 2 3, তাহলে আমরা মোট সাবসেট কটা পাবো আর কি কি সাবসেট পাবো? ক্লিয়ার? কি কি সাবসেট পাবো? তো দেখো আমরা একটা সাবসেট কি পেতে পারি, 1, ঠিক কিনা? দেখো 1টা কি, সেট অফ 1টা কি, ওই এরই তো সাবসেট। তাহলে এটা অবশ্যই কার সাবসেট হলো, এ এর সাবসেট হলো। নেক্সট কি পাবো, 2, এটাও দেখো এ এর সাবসেট। নেক্সট কি, 3, এটাও কি, এটা হচ্ছে এ এর সাবসেট। বলো আর কি কি পাবো, আর কি কি পাবো বলো, 1 2, এটা হচ্ছে এ এর সাবসেট। 2 3, এটাও এ এর সাবসেট। আর 3 1 বা 1 3, এটাও এর সাবসেট। ক্লিয়ার? কিন্তু আমাদের মোট উপসেট সংখ্যা কত, মোট উপসেট সংখ্যা কত, এর সূত্র কি বলো, কি শিখেছিলে 11-এ? 2 টু দি পাওয়ার নাম্বার অফ দ্য সেট এ। মানে তুমি যে সেট থেকে বের করবে উপসেট সংখ্যা, ওই সেটে কতগুলো পদ আছে। তাহলে 2 টু দি পাওয়ার, দেখো এ সেটের মধ্যে 1টা 2টা 3টা পদ আছে, 2 এর পাওয়ার 3, তাহলে আমরা কিন্তু 8টা উপসেট পাবো। ক্লিয়ার? পেয়েছি কটা, 6টা। নিশ্চয়ই দুটো উপসেট আরও কম আছে এখানে, তাহলে সেই উপসেটটা কি হবে? তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাই, কারণ ফাই সবার ভাই যে, তাই ফাই সবার ভাই, ভাই মানে উপসেট, তার মানে কি শূন্য সেট সবার উপসেট। তাহলে আরেকটা হয়ে গেল 7 নম্বর
আরেকটা দরকার যে আরেকটা হচ্ছে এ নিজেই, কারণ প্রত্যেকটা সেট ও নিজেরই সাবসেট হয়। তাহলে দেখো আমরা কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8, টোটাল আমরা 8টা সেট পেয়ে গেলাম, যে 8টা উপসেট এই সেটের উপসেট। এখন তোমাদেরকে বলে রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য, বাস্তব উদাহরণ হিসাবে যেটা সবাইকে দিয়েছি, সেটা হচ্ছে যে উপসেটটাকে আমরা কীভাবে আরেকভাবে ফ্রেন্ড, বন্ধু ভাবি। আমাদের জীবনে 3 ধরনের কিন্তু বন্ধু থাকে, তাই না? যতই আমরা এপার ওপার হই না কেন, আলটিমেটলি আমাদের ফ্রেন্ড 3 রকমের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উপরওয়ালা, ক্লিয়ার? একটা হচ্ছে উপরওয়ালা, সর্বশক্তিমান, ও হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমরা দেখবে উপরওয়ালাকে বিভিন্ন নাম দিয়ে ডাকি, তাই না? যেমন সর্বশক্তিমান, আল্লাহ, তারপর বলা হয় ঈশ্বর, বিভিন্ন নাম দিয়ে কিন্তু ডাকা হয় ওই পাওয়ারফুল এনার্জিটাকে। আচ্ছা, ওই যে এনার্জিটাকে ডাকা হয়, ওই এনার্জি তো তোমার মধ্যেও আছে। এনার্জি আছে বলে তো আমরা হাঁটতে পারি, চলতে পারি, একটা মানুষের সঙ্গে কথা বলতে পারি, তাই না? তার মানে ভাবো একটা জিনিস, এনার্জি সবসময় তোমার সঙ্গে আছে, তার মানে কি তোমার সঙ্গে অল টাইম সেই ফ্রেন্ডটা আছেই। আমরা দেখতে পাই না, কিন্তু সেই তো চালাচ্ছে আমাদেরকে, তাই না? তার মানে ভেবে নাও যে উপরওয়ালা, যাকে কোনোদিন আমি দেখিনি, দেখতে পাই না, ও সর্বদা আমাদের সঙ্গে আছে, আমাদেরই একটা পার্ট হয়ে আছে। ওই জন্য কি উপরওয়ালা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। নাম্বার 2 কি, পারিপার্শ্বিক। সমাজে চলতে গেলে বন্ধুর প্রয়োজন হয়, একা ঘরে থাকা যায় না, ফ্রেন্ডের দরকার হয়। ক্লিয়ার? ফ্রেন্ডের দরকার শুধু এই কারণে না যে কথা বলবো, গল্পগুজব করব। মনে রাখবে মানুষের মধ্যে দুটো গ্রোথ দরকার, একটা শারীরিক গ্রোথ আর একটা মেন্টাল গ্রোথ। তুমি যখন ভিন্ন ভিন্ন বন্ধুদের সঙ্গে মিশবে, হোক সে খারাপ সে ভালো, তুমি যখন মিশবে সেখান থেকে তার মধ্যে সমস্ত গুণগুলো তুমি বিবেচনা করতে পারবে। সামাজিক ক্ষেত্রে পথ এগোনোর সময় তুমি ভালো খারাপ তখন ব্যালেন্স করতে পারবে। ওই কারণে সমাজে সমস্ত ধরনের বন্ধুর সঙ্গে মেশাটাও কিন্তু খুব প্রয়োজন, বুঝতে পারলে? খারাপ বন্ধু যখন চিনতে পারলে এবার অ্যাভয়েড করব। কিন্তু প্রাথমিক স্তরে কী বলতো, সমাজ থেকে আমরা সেই শিক্ষাটা গ্রহণ করি। ওই কারণে পারিপার্শ্বিক বন্ধু, এরা হচ্ছে পারিপার্শ্বিক বন্ধু। আর 3 নাম্বার আরেক ধরনের বন্ধু হয়, সেটা হচ্ছে তুমি নিজেই। ক্লিয়ার? তুমি নিজেই যখন খুব আনন্দে তুমি হাসছো, দেখবে তুমিই হাসছো, অন্যরাও হাসবে, কিন্তু যখন তোমার সঙ্গে তার সমস্যা হবে, বিরোধিতা হবে, তখন দেখবে সে কিন্তু ওই হাসির জন্য দুঃখ পাবে, ভাববে ইস কেন যে ওর আনন্দে হেসেছিলাম, হ্যাঁ, এরকম ভাববে। তার মানে ভেবে নাও মানুষ কিন্তু নিজেই নিজের ফ্রেন্ড, এটা পরম সত্য। ক্লিয়ার? তো এই 3 ধরনের কিন্তু বন্ধু হয়। আর এই 3 ধরনের বন্ধুতে দেখো 2 ধরন, আমরা এটাকে ভাবি না, আমরা খালি পারিপার্শ্বিকটা দেখতে যাই, কিন্তু মাথায় রাখবে ভাবি না তাই 6টা পেয়েছিলাম, এক্সট্রা 2টো কোথা থেকে পেলাম, নিজে একটা, আর নাম্বার 2 কি, উপরওয়ালা একটা। বুঝতে পারলে? নিয়ে টোটাল কটা হলো, 8টা হলো। তো আমাদের কিন্তু সম্বন্ধ চ্যাপ্টারে যখন অঙ্কগুলো করবে, তখন কিন্তু আমাদের সেটের ধারণা, শূন্য সেট, উপসেটটা খুব প্রয়োজন। নেক্সট ক্রস সেট। ক্রস সেটটা বলে দিই, দেখো ক্রস সেট কি, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তাহলে এ ক্রস বি, এটা বের করার যে টেকনিক দেখে নাও সবাই, ভেবে নাও এটা হচ্ছে মেয়েদের সেট, এটা ছেলেদের সেট। ক্লিয়ার? ক্রস ক্রস পর ভেবে নাও, ক্রস কানেকশন। জাস্ট আমি এটাকে কনসেপ্ট না, মজার ছলে বলছি, এটা মনে থাকে আমাদের। তো দেখো এ আগে আছে, বি পরে আছে, তাই এই মেয়েদের সেটটা হচ্ছে বেশি পাকা। ক্লিয়ার? ছেলেদের থেকে মেয়েরা পাকা বেশি, কেন? আগে আছে না ক্রস। এবার ব্যাপারটা কি হয় দেখো, 1 ও ফোন করছে কাকে, 1 ফোন করছে কাকে, দেখো এ আগে আছে না, তাই এর এলিমেন্ট 1 ফোন করছে 4কে। ক্লিয়ার? প্রায় 5 ঘন্টা ফোন করার পর যখন কান গরম হয়ে গেল না, তখন 1 ফোন করছে কাকে, 5কে। এবার 2 এর পালা, 2 ফোন করছে কাকে, 4কে। ক্লিয়ার? 4-5 ঘন্টা কথা বলার পর 2 ফোন করছে কাকে, 5কে। এবার কার পালা, 3 এর পালা, 3 ফোন করছে কাকে, 4কে। 5-6 ঘন্টা কথা বলার পর এবার 3 ফোন করছে কাকে, 5কে। ব্যাস, তো যেটা পেলাম এটা হচ্ছে কি, ক্রস সেট। ক্লিয়ার? যদি বলতাম বি ক্রসে, তাহলে বি ফোন করতো, মানে 4,1 4,2 4,3 5,1 5,2 5,3। বুঝতে পারলে? তো এই হচ্ছে ক্রস সেট। তো আমাদের সম্বন্ধ চ্যাপ্টার
করার সময় এই ধারণা, শূন্য সেটের ধারণা, উপসেটের ধারণা আর ক্রস সেটের ক্যালকুলেশন এটি কিন্তু খুব প্রয়োজন। স্যার এখান থেকে কী মনে রাখবো বেশি? দেখো এমনি জেনারেল সেটে না এলিমেন্টগুলো কি হয়, ইউনিক হয়, কিন্তু যখনই আমরা ক্রস সেট নিচ্ছি সেখানে কিন্তু এলিমেন্টগুলো কেমন হয়, কাপল আকারে, জোড়ায় আকারে কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক কিনা বলো? ব্যাস এই হলো আমাদের দ্বিতীয় ধারণা। এবার চলে আসছি আমরা সম্বন্ধের ধারণায়। তো লিখে নাও প্রত্যেকে এটা। এবার প্রত্যেকে হেডিং দাও টপিক সম্বন্ধ। টপিক সম্বন্ধ বা রিলেশন, টপিক সম্বন্ধ বা রিলেশন। আচ্ছা, যেভাবে আমি তোমাদের ক্লাস 11-এ বুঝিয়েছিলাম আমি সেই টপিক সেই টেকনিকে বলছি, যা তোমরা কম্পেয়ার করতে পারো, তুলনা করতে পারো এবং এটা ফিল করতে পারো, এটা আমরা পড়েছি অলরেডি। দেখো সম্বন্ধ, রিলেশন বলতে পারবে সম্বন্ধের জন্য, রিলেশনের জন্য মিনিমাম কয়জন ব্যক্তির প্রয়োজন? মিনিমাম, তাই না? 2 জন ব্যক্তির প্রয়োজন, কমপক্ষে 2 জন লাগবে, বেশি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম 2 মেম্বার, 2 জন ব্যক্তির প্রয়োজন। যেমন ধরো 3 জনের বেশি হতে পারে, যেমন আমাদের পরিবারেই আমি আছি, আমার দাদা আছে, আমার ভাই আছে, মা আছে, বাবা আছে, আমার বৌদি আছে, আমাদের বাড়িতে ছোট্ট অস্মিতাও আছে। তো মোটামুটি কি বলতো, প্রায় 7 জনের একটা কি আমাদের পরিবার। তো আমরা 7 জন একটা সম্পর্কে জড়িয়ে আছি। অনেকে তো সম্বন্ধ বা রিলেশন বললেই সঙ্গে সঙ্গে ব্রেনে এটাই ফিট করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু ওটাই কি একটা সম্পর্ক বা সম্বন্ধ? নিশ্চয়ই আশেপাশের পরিবারের মধ্যেও তো একটা সম্পর্ক সম্বন্ধ থাকে, তাই না? তো এটাই বলতে চাইছি মিনিমাম 2 মেম্বার কিন্তু প্রয়োজন, মিনিমাম 2টো মেম্বার। যেমন ধরো উদাহরণ রেসপেক্টে তোমাদের বলি, এই 2টো মেম্বার কীরকম? ধরে নাও মা কমা বাবা, দাদা কমা ভাই, টিচার কমা স্টুডেন্ট, বয়ফ্রেন্ড কমা গার্লফ্রেন্ড। ক্লিয়ার? তো এরকম হচ্ছে কি সম্বন্ধ, যেহেতু 2 মেম্বার তো তাই 2টো করে মেম্বারই দিলাম। ওকে, মিনিমাম 2 মেম্বার দরকার, আমাদের সিলেবাসে 2টো করে মেম্বারই লাগবে, 2 ডাইমেনশন। তাই ওই কারণে আমি মা কমা বাবা, দাদা কমা ভাই, টিচার কমা স্টুডেন্টস, ভাই কমা বোন, বয়ফ্রেন্ড কমা গার্লফ্রেন্ড এরকম নাম দিয়ে শুরুতে করলাম। এবার যে কোনো একটা ব্যক্তি যখন তাকাবে না, যখন তাকাবে এই সাইডে, যখন তাকাবে তখন কিন্তু ও ফিল করতে পারবে যে এরকম এলিমেন্ট কোন সেটে দেখা যায়, কোন ধরনের সেটে দেখা যায়। দেখো আমরা সেট মানে কি বুঝি? সেট মানে বুঝি এরকম না, ধরো এ, ওর মধ্যে এলিমেন্ট ধরো আছে কি 1 2 3। ধরো আরেকটা সেট নিচ্ছি বি, ওর মধ্যে এলিমেন্ট কি আছে, ধরে নাও কথার কথা 4 আর 5। ক্লিয়ার? তো এই যে আমি সেটগুলো লিখেছি, ও দেখছে যে এইরকম সেটের মধ্যে ইউনিক এলিমেন্ট আছে, কিন্তু আমরা কি এরকম এলিমেন্ট পাচ্ছি? এখানে পাচ্ছি না। তো এরকম দেখতে এলিমেন্ট 1, 2 ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম এলিমেন্ট কোন সেটে দেখতে পাওয়া যায়? এরকম সেটে দেখতে পাওয়া যায় নাকি ক্রস সেটে দেখতে পাওয়া যায়? তো একটু আগে আমরা যখন ক্রস সেটটা বের করেছিলাম না, তো ক্রস সেট করার সময় বলেছিলাম না যে এ আগে আছে তাই এ বেশি পাকা, তাই 1 ফোন করবে কাকে? 4কে। 1 ফোন করবে কাকে? 5কে। একই রকমভাবে এবার 2 এর পালা, 2 ফোন করবে 4কে, 2 ফোন করবে কাকে? 5কে। একই রকমভাবে 3 পালা, 3 ফোন করবে কাকে? 4কে, আর 3 ফোন করবে কাকে? 5কে। ঠিক কিনা বলো? এটা হচ্ছে এ ক্রস বি। তো ও বলছে স্যার জানেন স্যার এরকম ধরনের এলিমেন্ট আমরা কিন্তু এই সেটগুলোতে পাই না, এরকম ধরনের এলিমেন্টগুলো আমরা ক্রস সেটে দেখতে পাই, তাই না? ও বলে দিল স্যার আমি এরকম এলিমেন্ট ক্রস সেটে দেখতে পাওয়া যায়, ক্রস সেটে দেখতে পাওয়া যায়। তাহলে দেখে বুঝতে পারছি মা কমা বাবা, দাদা কমা ভাই,
ভাই কমা বোন, টিচার কমা স্টুডেন্ট, বয়ফ্রেন্ড কমা গার্লফ্রেন্ড, ভক্ত কমা ভগবান, তাই না? ব্যাস এরকম হচ্ছে কি আমাদের সম্বন্ধর ব্যাপার। তার মানে কি আমরা এই সম্বন্ধ এরকম যে এলিমেন্ট, সম্বন্ধ যে এরকম এলিমেন্ট আমরা কোন সেট থেকে দেখতে পাই? ক্রস সেটে দেখতে পাই, সিঙ্গেল সেটে পাই না। তাহলে এখান থেকে আমরা সম্বন্ধের যে ডেফিনেশন, সম্বন্ধের যে সংজ্ঞা, সেটা কি দিতে পারি? তো সম্বন্ধের দুই রকম কিন্তু ডেফিনেশন আছে, দুই রকমের ডেফিনেশন। আমি দুই রকম ডেফিনেশনটা লিখব। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন, আসল ডেফিনেশন, আর একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ডেফিনেশন। ক্লিয়ার? কি বললাম? একটা অ্যাকচুয়াল ডেফিনেশন কার? সম্বন্ধর। তাহলে সম্বন্ধের একটা অ্যাকচুয়াল ডেফিনেশন পাবো, আর একটা সম্বন্ধের আর্টিফিশিয়াল ডেফিনেশন পাবো। সম্বন্ধের আর্টিফিশিয়াল ডেফিনেশন পাবো। আমি দুটোর কাজ বলে দেব। দেখো স্যার, আগে আর্টিফিশিয়ালটা বলুন, কারণ এখানে প্রশ্নের সঙ্গে আমাকে লিঙ্ক করাতে হবে, তাই তো বলে দিচ্ছি। দেখো, বাবা আর মায়ের মধ্যে যে সম্পর্ক, কি বললাম? মা আর বাবার মধ্যে যে সম্পর্ক, ওকে সম্বন্ধ বলে। দাদা আর ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, ওকে সম্বন্ধ বলে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে যে সম্পর্ক, তাকে সম্বন্ধ বলে। ঠিক একই রকম 1 আর 4-এর মধ্যে যে সম্পর্ক, তাকে কি সম্বন্ধ? 1,5, 1 আর 5-এর মধ্যে যে সম্পর্ক, তাকে সম্বন্ধ বলে। 2 এবং 4-এর মধ্যে যে সম্পর্ক, তাকে সম্বন্ধ বলে। 2 আর 5-এর মধ্যে যে সম্পর্ক, তাকে সম্বন্ধ বলে। 3 এবং 4-এর মধ্যে যে সম্পর্ক, তাকে সম্বন্ধ বলে। তো এতবার না বলে বরং আমি এক কাজ করি, এর নাম দিচ্ছি এক্স আর ওর নাম দিচ্ছি কি ওয়াই। তো আমি কি বলতে পারি এখানে যে এতবার না বলে মা কমা বাবা এরকম না বলে বলতে পারি কি এক্স ও ওয়াইয়ের মধ্যে, এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক, এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক, তাকে আমরা কি বলছি? সম্বন্ধ। বলতে পারি কিনা বলো? দেখো এখান থেকে ফিল করছি আমরা ব্যাপারটাকে। মা আর বাবার মধ্যে যে সম্পর্ক, দাদা আর ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, এরকম 1 আর 4-এর মধ্যে যে সম্পর্ক, তো এতবার বলবো বরং এক্স কমা ওয়াই নাম দিই, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক। কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু আমরা দেখে ফিল করলেও এটা কিন্তু সম্বন্ধে ডেফিনেশন না। ক্লিয়ার? তবে তোমাদের প্রশ্নে কিন্তু তোমাদের এরকমভাবে সম্পর্কটাকে তুলে দেবে। ক্লিয়ার? সম্পর্কটাকে কোশ্চেন এইভাবে তুলে দেবে। কেমন করে? দেখে নাও। প্রশ্নে তোমাকে সম্বন্ধের ফান্ডাটাকে এভাবে তুলবে, এক্স আর ওয়াই। ক্লিয়ার? কি বললাম? এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, ওরা একটা সম্পর্কের অন্তর্গত, একটা সম্বন্ধের অন্তর্গত। আর ফর রিলেশন, ওরা সম্বন্ধের অন্তর্গত। এই কাপলটা একটা সম্বন্ধের অন্তর্গত। এটাকে আর একভাবে বলা যায়, আরেকভাবে ডিনোট করা যায়। কেমন করে? দেখো, এক্স রিলেটেড ওয়াই, এক্সটা ওয়াইয়ের সঙ্গে সম্পর্কে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে রিলেশনে আছে। এবার সেই রিলেশনটা কি? ক্লিয়ার? ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে আমরা কি বলি? দুটো পার্সনের মধ্যে সম্পর্ক হতে পারে, মা বাবার সম্পর্ক, দুজনের মধ্যে সম্পর্ক হতে পারে, দাদা ভাইয়ের সম্পর্ক। ক্লিয়ার? হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক বা টিচার স্টুডেন্টের সম্পর্ক, ঠিক না? তো এখানে সম্পর্কটা কি? এটা হচ্ছে কি প্রশ্ন প্রদত্ত, প্রশ্ন প্রদত্ত। মানে যখনই প্রশ্ন প্রদত্ত বললাম তখনই কিন্তু তোমার ব্রেনটা খুব হালকা হলো, রিল্যাক্স, টেনশন নেই। কোশ্চেন বলবে আমার কি, তাই না? কোশ্চেন বলবে, আমার তো চাপ নাই। এটা স্যার কোশ্চেন কেমন করে বলবে একটু বলে দিন না। যাও বলে দিচ্ছি কোশ্চেন কেমন করে বলতে পারে। তোমাকে বলতে পারে, জানিস এক্স আর ওয়াই একটা সম্পর্কের অন্তর্গত, জানিস এক্সটা ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে। কি জানিস রিলেশনটা? কোশ্চেন বলছে। জানিস এক্সটা হচ্ছে জানিস বড় বাবু, বড়, আর ওয়াই জানিস ছোট্ট। এক্স দাদা, ওয়াইটা ভাই, এরকম তোমাকে সম্পর্ক বলে দিল। কিংবা বলতে পারে, জানিস এক্স আর ওয়াইকে যোগ করবি, যোগ করে জোর সংখ্যা পাবি, এরকম সম্পর্ক তোমাকে বলে দেবে। ক্লিয়ার? তো কি বলবে? ওটা প্রশ্ন প্রদত্ত, ওদের ব্যাপার, ওরা এক্স ওয়াইয়ের মধ্যে কোনো ফান্ডা বলে দেবে। ক্লিয়ার? তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই থটটা প্রয়োজন। এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা এরকম আকারে বলতে পারে, বা ওরা বলতে পারে, জানিস এক্স
আর ওয়াইয়ের যে যোগফল, এই যোগফলের মানটা জোর রে, তোমাকে এরকম করে বলে দেবে। ক্লিয়ার? বা বলতে পারে জানিস 1 + x y > 0, মানে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে তোমাকে গাণিতিকভাবে। যাই হোক, এটা গেল একটা ডেফিনেশন, যেটা তোমাকে কেমন করে লিখবো, সম্বন্ধ কেমন করে লিখবো, বা প্রশ্নে কি দেওয়া থাকবে ওই সেন্সে কাজে লাগবে। এবার কেমন করে লাগে কাজে, অ্যাকচুয়াল ডেফিনেশন থেকে বোঝা যাবে। অ্যাকচুয়াল ডেফিনেশন কি সম্বন্ধের, একটা ক্রস সেটের যে কোনো সাবসেট নাও, একটা ক্রস সেট তার যে কোনো সাবসেট নাও, একটি ক্রস সেটের যে কোনো সাবসেট, যে কোনো সাবসেট নাও, যে কোনো উপসেট নাও, তাকেই বলছি কি আমরা সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে একটি ক্রস সেটের যে কোনো সাবসেটকে সম্বন্ধ বলছি। আবার মন দিয়ে দেখো সবাই, একটি ক্রস সেটের যে কোনো সাবসেটকে আমরা সম্বন্ধ বলছি। তো দেখো কি কি সাবসেট নেওয়া যেতে পারে। আমরা তো সাবসেট তৈরি করতে জানি, ওখান থেকে এলিমেন্টগুলোকে নিয়ে নিয়ে। তো আমি প্রথমে বানাচ্ছি কি ফাই, শূন্য সেট। তোমরা জানো সবাই শূন্য সেট মানে ফাই সবার ভাই, ফাই যেহেতু সবার ভাই, ভাই মানে তো উপসেট, তাহলে ফাইটা কারো উপসেট হবে, এ ক্রস বি এর উপসেট হবে, ঠিক কিনা বলো? ফাই যেহেতু সবার ভাই, তাহলে ফাইটা ওরও ভাই। আর দেখো এই যে সেটটা না, একটা ক্রস সেটের সাবসেট হয়ে গেল না, এই সেটটা ক্রস সেটের সাবসেট হয়ে গেল। ওই কারণে আমি যদি ওর নাম দিই R1, ক্লিয়ার? ওই কারণে কি বলবো যে শূন্য সেট ও একটা কি সম্বন্ধ হলো। নেক্সট আমি আরেকটা সম্বন্ধ বানাচ্ছি, নাম দিচ্ছি কি R2। আমি ওখান থেকে এলিমেন্টগুলোকে বেছে বেছে নিচ্ছি। যেমন ধরো নিলাম 1,4, 2,4, যাও আর নিলাম না, এ দুটোই নিলাম। স্যার এই সেটটা কি ওর সাবসেট হবে? দেখো 1,4, 2,4, দুটো এলিমেন্ট তো ওখানকারই তো এলিমেন্ট, তাই ওরই একটা সাবসেট হলো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি এ ক্রস বি এর সাবসেট। তো যেহেতু এই সেটটা ক্রস সেটের সাবসেট হয়ে গেল না, ওই কারণে আমরা কি বলবো R2 কি, R2 হচ্ছে একটা সম্বন্ধ। একই রকমভাবে তোমরা R3 বের করতে পারবে। ক্লিয়ার? বলো তো R3 কাকে নেবে, বলো তোমরাই বলো। ফার্স্ট এলিমেন্ট কি নেবে? 2,5, ভালো কথা। আর কি নেবে? 3,4। আর কি নেবে? 3,5। যাও এই তিনটাই নিলাম। আচ্ছা একটা বলে তোমরা 2,5, 3,4 আর 3,5, তো তিনটা পদ যে নিলে ওটা তো ওই সেটের মধ্যে আছে। ওই কারণে তোমরা বলছো স্যার এটাও কি হবে, এটা যেহেতু এ ক্রস বি এর সাবসেট, যেহেতু একটা ক্রস সেটের সাবসেট হয়ে গেল এই সেটটা, ওই কারণে আমরা একে কি বলবো সম্বন্ধ বলবো। ক্লিয়ার? তো তোমাদের মধ্যে এরকম প্রশ্ন রাখতে পারে স্যার এরকম আপনি দুটো বানালেন, আমি একটা বানালাম, এরকম করে ঘরের মধ্যে কতজন পার্সেন্ট একটা একটা করে উদাহরণ দিতে পারবে, একটা একটা করে লিখতে পারবে, কতজন এরকম স্টুডেন্টস আছে। ক্লিয়ার? এটা কি আনলিমিটেড লেখা যাবে জিওর মতন, নাকি লিমিটেড হবে? তো আমরা এখান থেকে দেখব যে মোট সম্বন্ধ সংখ্যা কতগুলো হবে। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তার মানে দেখো সবাই 2 এর পাওয়ার, এ সেটে 3টা উপাদান আছে আর বি সেটে 2টো উপাদান আছে। তো 2 এর পাওয়ার কত? 6। 2 এর পাওয়ার 6 মানে কত হয়? 64। তার মানে ভেবে নাও যে 64 জন স্টুডেন্ট ঘরের মধ্যে যদি উপস্থিত থাকতো না, তাহলে 64 জন বলতে পারতো।
মানে লাস্ট যেটা পেতো সেটা হচ্ছে R64। ক্লিয়ার? R64। কেউ যদি এর পরে আবার বলতে যেত তাহলে যেগুলো বলেছে তার মধ্যে রিপিট হতো। তার মানে ধরে নিলাম R64টা কি ওই সেটটাই নিজেই A ক্রস B নিজেই, কারণ আমরা জানি প্রত্যেকটা সেট কি হয়, ওর নিজেরই তো সাবসেট হয়, তাই না? তো যেহেতু এই সেটটা ক্রস সেটের সাবসেট, ওই কারণে একেও আমরা কি বলবো? একেও আমরা বলবো সম্বন্ধ। তাহলে আমরা এই 64টা পাবো। 64-র পরে কেউ যদি আবার R65 বের করতে যাই তাহলে এদের মধ্যে কমন চলে আসবে, কমন পড়ে যাবে কোনো একটা। ওকে স্যার, বাহ, দারুণ লাগলো। আপনি সম্বন্ধের কনসেপ্ট দিলেন, পাশাপাশি এটাও বলে দিলেন মোট সম্বন্ধ সংখ্যা কটা পাবো। এখন স্যার এটা তো বলুন, স্যার 64টা সম্বন্ধ স্যার, 64টা, বাপরে বাপ, কটা? 64টা স্যার। তো আমাকে কি পরীক্ষায় স্যার এই 64টা লিখে দেখাতে হবে স্যার? আমি তো মাথা করে পড়ে যাবো স্যার। 64 দেখাতে হবে না, তুমি কোন সম্বন্ধ দেখাবে, কোন সম্বন্ধ দেখাবে তোমাকে প্রশ্ন বলে দেবে, কোশ্চেন বলে দেবে কোন সম্বন্ধ তুমি দেখাবে। ক্লিয়ার? যেমন ধরো এক্সাম্পল দেখো, তোমাকে বলে দিয়েছে আমি একটা সম্বন্ধের উপরে গবেষণা করছি, আমি R3টাকে বেছে নিচ্ছি। কেমন? R3কে বেছে নিলাম, ওর ক্ষেত্রে আমি কাজটা করছি। কেমন দেখে নাও, এই R3-র উপরে আমরা বের করব হচ্ছে ক্ষেত্র পাল্লা আর বিপরীত সম্বন্ধ। কেমন? ওই কারণে একে নোট করে রাখলাম। কিন্তু আমরা এখন এই পার্টে যাচ্ছি যে আমরা A ক্রস B, এই যে আমি সেটটা পেয়েছি না, এখান থেকে আমরা টোটাল কতগুলো সেট পাবো? 64টা সাবসেট পাবো। স্যার আমাকে কি 64টাই লিখতে হবে নাকি পার্টিকুলার একটা বা দুটো লিখতে হবে? তো পার্টিকুলার একটাই আমাকে কিন্তু সম্বন্ধ দেখাতে হবে। সেই সম্বন্ধটা কি দেখাতে হবে তোমার টেনশন নেই, টেনশন যে কোশ্চেন বানিয়েছে না, কোশ্চেন কর্তার, প্রশ্নকর্তার। ও বলে দেবে বাবু x, y বিলংস টু R, বা x y এর সঙ্গে একটা রিলেশন আছে, কি সম্পর্ক? xটা বড় yটা ছোট। এবার তুই বানা সম্বন্ধটা কি হবে। এবার দেখো তুমি জানো প্রথমটা হচ্ছে কি x আর পরেরটা কি y। এবার খোঁজো যে প্রথমটা বড় আর পরেরটা ছোট কে আছে এরকম। তো দেখো ছোট বড় চলবে না, এক্সকে বড় হতে হবে, ছোট বড় চলবে না, ছোট বড় চলবে না, ছোট বড় চলবে না, ছোট বড় চলবে না। তার মানে কি তুমি এক্ষেত্রে না, এক্ষেত্রে তুমি 5 পেলে, একটাও পেলে না, এরকম একটাও এলিমেন্ট নেই। তার মানে কি বলতো, এটা পড়ে গেল আমাদের এই R1 প্রথমটার ক্ষেত্রে, এই 64টার মধ্যে প্রথমটাতে পড়লো। বুঝতে পারলে? এবার যদি তোমাকে প্রশ্ন বলতো না বাবু না, x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 6। ক্লিয়ার? মানে এক্স প্লাস ওয়াই যোগ করো, যোগফলটা যেন 6-এর থেকে বড় হয়, 6-এর থেকে বড় হয়। তুমি এরকম তুমি সেট বানাও, এরকম তুমি সম্বন্ধ বানাও। তুমি কি করবে? আচ্ছা এর জন্য তো এর জন্য দেখো আমি দেখি তো এক্স প্লাস ওয়াই যোগ করে দেখবো কে 6-এর থেকে বড় হচ্ছে। ক্লিয়ার? দেখো 1 প্লাস 4 কত হচ্ছে? 5, 6-এর থেকে বড় না, ও বাতিল। 1 প্লাস 5 6 হচ্ছে, হবে না, 6-এর থেকে বড় লাগবে। 2 প্লাস 4 6 হয়ে যাচ্ছে, চলবে না, 6-এর থেকে যোগফলটাকে বড় লাগবে। 2 প্লাস 5, হ্যাঁ, তো 2,5 ও চলে আসলো, ও অ্যালাও। তারপরে দেখো 3,4, তারপর কি হবে? 3,5, ঠিক কিনা? তো লক্ষ্য করো আমাদের আরেকটা অঙ্ক দিয়েছিল, এটা প্রথম অঙ্ক যদি হয় না, এটা আরেকটা অঙ্ক দিল 2 নম্বরে, যে ভাই এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা, সে সম্পর্কটা এরকম, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 6। তো লক্ষ্য করো আমি এক্স আর ওয়াইগুলোকে যোগ করলাম, আর যোগ করে দেখছি যে কোনটা যোগফল 6-এর থেকে বড় হচ্ছে। তো দেখলাম লাকিলি এই 1, 2, 3 এই 3টা উপাদান 6-এর থেকে বড় পেলাম। এটা তো পুরোপুরি ক্রস সেটের সাবসেট। তো দেখো এই যে 64টা ছিল না, এই 64টার মধ্যে এটা কত নম্বরে পড়লো? 3 নম্বরে পড়লো। তার মানে কি এটা হচ্ছে আমাদের এই 3 নম্বরেরটা। এই 64টার মধ্যে আমি দেখো প্রথমটাও শো করে দিলাম,
থার্ডেটা শো করে দিলাম। এরকমভাবে তুমি দেখবে প্রশ্ন যেমন যেমন করে বলবে তেমন তেমন করে উপাদানগুলোকে নেবে, আর এরকম করে তোমরা পেয়েও যাবে। ক্লিয়ার? ব্যাস, এটা গেল একটা। নেক্সট কি? নেক্সট হচ্ছে এটাই, স্যার আপনি যখন এটা ক্যালকুলেশন করেই ফেললেন, এর নাম এটা তো মিলেই গেল নাকি, এটা হচ্ছে R3 স্যার, এই যে R3টাই ওটা ছিল। তাহলে এই যে সম্বন্ধটার, এই সম্বন্ধটার আপনি তিনটা জিনিস বের করুন। কি কি তিনটা জিনিস? নাম্বার 1 হচ্ছে এর ক্ষেত্র কি হবে স্যার, এর ক্ষেত্র কি হবে। নাম্বার 2 এর পাল্লা কি হবে, এর পাল্লা কি হবে। আর নাম্বার 3 কি, ওর ইনভার্সটা কি হবে। তো মাথায় রাখবে, তোমাদের ক্ষেত্র নিয়ে আমি বারবার বলেছি তোমাদের, ক্লিয়ার? পাল্লা নিয়েও আমি ক্লাস 11-এ কনসেপ্ট দিয়েছি, আর ইনভার্সটাও বলছি। তো মাথায় রাখবে, ক্ষেত্র নিয়ে যে এক্সাম্পলটা দিয়েছি, ক্ষেত্র নিয়ে, ক্ষেত্র মানে কি জায়গা, জায়গা নিয়ে মারপিট হয় কাদের মধ্যে, ছেলেদের মধ্যেই, তাই না? ছেলেদের মধ্যে মারপিট হয় জায়গা যেটা নিয়ে, দেখবে কাকা আর বাবা হাঁসুয়া নেউড়ে যায় একদম 2 আঙুল জায়গার জন্য। তার মানে জায়গার জন্য মারপিট হয় ছেলেদের মধ্যে। তাই ছেলেদেরকে নিয়ে নিয়ে যে সেটটা পাবে, দেখো ছেলে কমা মেয়ে, ছেলে কমা মেয়ে, ছেলে কমা মেয়ে, তো ছেলেদেরকে নিয়ে নিয়ে যে সেটটা পাবে, ছেলেকে কে আছে 2 3 3 2 3 আর একটা 3, কিন্তু আমি তো সেট মানে জানি ফোল্ডার, আর ফোল্ডারে একই উপাদান দুবার লিখতে পারবো না, ওই কারণে 2 লিখলাম 3 লিখলাম, আর একটা 3 লিখতে পারলাম না। পাল্লা, পাল্লা মাথায় রাখবে, পাল্লা মেয়েদের সঙ্গে পাল্লাই পারবে না, ওই কারণে ঝগড়া যার সঙ্গে করো না কেন, যখন মেয়েরা ঝগড়া করবে না তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকো চুপচাপ, কিছু বলতে যাবে না। কিছু বলতে গেলেই যদি মেয়েরা রেগে যায় তাহলে কি বলতো প্রবলেম আছে, বুঝতে পারলে? তখন কি বলতো লজিক্যাল না, লজিকবিহীনভাবে ঝগড়া তখন শুরু হয়ে যাবে। ওই কারণে পাল্লায় মেয়েদের সঙ্গে পারবে না ভাই, বোনরা রাগ করে নেওয়া কিন্তু তোমরা। তো মেয়েদেরকে নিয়ে নিয়ে যে সেটটা পাবো, যেমন কোন কোন মেয়ে আছে এখানে, 5 আছে, 4 আছে, 5 আছে, তো 5 আছে, 4 আছে আর 5 আছে, তো 5কে নেব না, কারণ নিয়ে ফেলেছি একবার। স্যার একটু সাজিয়ে লিখতেন স্যার, 4টাকে আগে 5টাকে পরে, সেট বলে দিয়েছে ভাই, অত সাজানোর প্রয়োজন নাই, এলিমেন্ট থাকলে আমি খুশি। তাই আমরা পাল্লাও পেয়ে গেলাম। এবার লাস্ট হচ্ছে কি, বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ মানে কি, উল্টে যাওয়া, ক্লিয়ার? উল্টে যাওয়া, ভুজটা কোটি আর কোটিটা ভুজ হয়ে যাবে। তার মানে 2,5টা কি হয়ে যাবে 5,2, 3,4টা কি হয়ে যাবে 4,3, 3,5টা কি হয়ে যাবে 5,3। ব্যাস, এটা হচ্ছে কি R3 ইনভার্স। ক্লিয়ার? অনেকে ভাববে না স্যার 2,4 আর 5,2 তো একই স্যার, দেখুন না, মা কমা বাবা আর বাবা কমা মা তো একই স্যার, না একই না। দেখো আমরা যখনই এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে যখনই বিন্দুগুলো বসাবো, এগুলো তো বিন্দু ডিনোট করে, তো 2,5 বা আমি এক কাজ করি 3,4 আর 4,3 নিচ্ছি। 3,4 1 2 3 3,4 1 2 3 4, তো এই পয়েন্টটা হচ্ছে কি 3,4 3,4, আর ওর উল্টো কি 4,3 1 2 3 4 1 2 3, তো এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে 4,3, তো দুটো কি একই হলো? নিশ্চয় দুটো আলাদা। ওই কারণে কিন্তু কেউ ভাবেও না ও স্যার আর ইনভার্স আর মনে হয় 8টা ক্ষেত্রে একই পেলাম, না একই না, পয়েন্টগুলো কিন্তু ঘুরে গেছে, বুঝতে পারলে? দুটো আলাদা। তো এই হলো তোমাদের সম্বন্ধের প্রথম কনসেপ্ট, ক্লাস 12 লেভেলের। আজকে তোমাদের যে পার্ট নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তোমাদের নেক্সট দিন আর একটা ক্লাস হবে, ওই ক্লাসে এই চ্যাপ্টারটার ক্লাস 12-এর A to Z অল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? শুধুমাত্র একটা টপিক থাকবে বি প্রতিসম সম্বন্ধ। এই টপিকটা তোমাদের বলবো না, কারণ ওটা জয়েন্ট সিলেবাসে আছে, তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই। তাই আমি যতগুলো তোমাদেরকে বললাম সবচেয়ে প্রথমে সিলেবাসে কি আছে ওই পার্টটি তোমাদের আগামী দিন ক্লাসে শেষ হয়ে যাবে। কেউ ক্লাস মিস করবে না। ক্লিয়ার? ক্লাস মিস করা মানে ভেবে নেবে তোমাদের বৌদ্ধিক জ্ঞান থেকে কিছুটা পিছিয়ে গেলে, কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো হবে। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে বলবে। কোথাও বুঝতে সমস্যা হলে তাও জানাবে। অবশ্যই এই টপিকের উপর লাইভ ক্লাস দিয়ে তোমাদের সেই সমস্যার সমাধান করা হবে। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।